আপনিও কি আমার মতোই ভাবেন সব ঘটনা প্রবাহের কেন্দ্রেই রয়েছে রাজনীতি? রাজনীতি সবকিছুর নিয়ন্তা? তাহলে আপনার সাথে আমার জমবে ভালো। স্বাগত রাজকাহনে, সাথে আছি নবনীতা চৌধুরী। নিবেদন করছে এইচকেজি স্টিল। শুরুতেই জানিয়ে দিতে চাই মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এসএসসি ও সমমানের পরীক্ষায় গতবারের তুলনায় পাশের হার কম। পরীক্ষার খাতা দেখার পদ্ধতিতে পরিবর্তনের প্রভাব জানালেন শিক্ষামন্ত্রী। 90% পাশের হার নিয়ে 8 বোর্ডের মধ্যে সেরা রাজশাহী। কুমিল্লায় পাশ করেছে সবচেয়ে কম শিক্ষার্থী। হাওড়ে বাঁধ নির্মাণে গাফিলতির কথা দুদকের জিজ্ঞাসাবাদে স্বীকার করলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। চ্যাম্পিয়ন্স লিগে স্বরূপে ফিরতে চান মুস্তাফিজ। এবার 64 কোটি টাকায় 2 বছরের জন্য জাতীয় ক্রিকেট দলের স্পন্সর সত্ত্ব পেল রবি। আগামী 1 জুলাই থেকে সবার জন্য অভিন্ন 15% হারে মূল্য সংযোজন কর বা ভ্যাট আরোপের বিষয়ে অটল আছেন অর্থমন্ত্রী। 2012 সালের মূসক ও সম্পূরক শুল্ক আইনে আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী স্তর এবং সেবার সরবরাহ ও আমদানির ওপর ভ্যাট আরোপ করা হয়েছে। অস্থাবর সম্পত্তি, লিজ, গ্রান্ট, লাইসেন্স, পারমিট, অধিকার, সুযোগ সুবিধা ইত্যাদিও আনা হয়েছে ভ্যাটের আওতায়। প্রস্তাবিত আইন অনুযায়ী একজন দোকানদারকেও ঢালাও 15% হারে ভ্যাট দিতে হবে। আশঙ্কার কথা, আমদানি ও উৎপাদন পর্যায় থেকে শুরু করে খুচরা পর্যন্ত দফায় দফায় ভ্যাট দিতে গিয়ে পণ্য মূল্য বাড়বে এবং আর্থিক ক্ষতির মুখে পড়বেন ক্রেতারা। ব্যবসায়ীদের বিরোধিতা ও আন্দোলনের মুখে গত বছরেও এই 15% ভ্যাটের আইন কার্যকর করা যায়নি। গত 30 তারিখ অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে আবার ব্যবসায়ীদের তরফে আন্দোলনের হুমকি এসেছে। তবে দেশে এখন পর্যন্ত 9 লাখের মতো প্রতিষ্ঠান নিবন্ধিত হয়ে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার নিলেও গত অর্থ বছরে এর 97% প্রতিষ্ঠানই ভ্যাট পরিশোধ করেনি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বলছে, বাংলাদেশের জনগণ এখনো 15% হারেই ভ্যাট দিচ্ছে। আদায় করা সেই কর রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের ব্যবস্থা নিশ্চিত করতেই নাকি সব অপপ্রচার। কিন্তু আমরা জনগণকে আসলেই এখনো 15% হারেই ভ্যাট দিচ্ছি? আমরাই যদি দেই তাহলে ব্যবসায়ীদের আপত্তি কেন? আর এনবিআর যে বলছে এখনো চালান আর দাখিলপত্র না দিয়ে ব্যবসায়ীরা আত্মসাৎ করছেন জনগণের টাকা, সে হিসাব আর নজরদারি করার সক্ষমতা কি 1 জুলাই থেকে অর্জন করে ফেলবে এনবিআর? আজ বৃহস্পতিবার রাজকাহনের ফোন লাইন আছে খোলা। আপনাদের প্রশ্ন ও মতামতের উত্তর দিতে রাজকাহন স্টুডিওতে আছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান নজিবুর রহমান, এনবিআর এর ট্যাক্স পলিসির সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন এবং এফবিসিসিআই প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমেদ। স্বাগত আপনাদের তিনজনকে। নজিবুর রহমান, আপনাকে দিয়েই শুরু করি যে এবার ভ্যাট এবং 15% ভ্যাট, এই বিষয়ে অর্থমন্ত্রীকেই অন্য মন্ত্রীদের মধ্যেও, মানে শিল্পমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী সকলেই এরকে আবার ভাবতে বলছেন, দেখতে বলছেন, বুঝতে বলছেন, কিন্তু অর্থমন্ত্রী অটল আছেন, আপনারাও অটল আছেন। পণ্য মূল্য বাড়বে, সকলে সেটা বলছে। ক্রেতাদের দিক থেকে এটাই তো সবচেয়ে বড় চিন্তার কথা। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে বসেছেন এবং আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। বিষয়টি অবতারণা করেছেন। আমরা কিন্তু যেটা বলি যে বাংলাদেশে প্রায় 26 বছরের বেশি সময় ধরে ভ্যাট ব্যবস্থা চালু আছে এবং দক্ষিণ এশিয়ায় শুধু নয়, এশিয়াতে বাংলাদেশ ভ্যাট ব্যবস্থাপনা একটা খ্যাতি অর্জন করেছে এবং বাংলাদেশের জনগণ এই ব্যবস্থাপনাকে সহায়তা করছেন। এবং সেজন্য আমরা গত বছর যখন ভ্যাট সপ্তাহ উদযাপন করি, আমাদের স্লোগান ছিল ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন। এটা খুব অংশগ্রহণমূলক একটি ব্যবস্থা এবং এই মূল ব্যবস্থার শুরু থেকেই 15% ভ্যাট ছিল এবং 1991 এর আওতায়, আইনের আওতায় ছোট ছোট দোকান মালিক যারা আছেন তাদেরকেও ভ্যাট দিতে হতো। নতুন যে আইনটা হচ্ছে, এখানে কিন্তু ছোট ছোট দোকান যেগুলো আছে, আপনার শুরুতে উপস্থাপনা যেটা বলেছেন, এরা অব্যাহতিপ্রাপ্ত হবেন। বছরে যারা 30 লক্ষ টাকা পর্যন্ত যাদের টার্নওভার হবে তাদের কোনো ভ্যাট দিতে হবে না, এবং যারা 30 থেকে 80 লক্ষের মধ্যে যারা থাকবেন তাদেরকে দিতে হবে মাত্র 3% টার্নওভার ট্যাক্স। এবং মাননীয় অর্থমন্ত্রী এই হারগুলাকে, এই রেঞ্জগুলাকে বাড়ানোর চেষ্টা করছেন। প্রস্তাব আছে 30 থেকে এটা উপরে উঠতে পারে, কত উঠবে তিনি সেটা নির্ধারণ করবেন। 80 লক্ষ থেকে উপরে যাবে
তিনি নিশ্চিত বলেছেন, কিন্তু বলেছেন বাজেটের সময় ওই এটা বাড়িয়ে দেবেন। সুতরাং আমরা দেখছি যে ক্ষুদ্র এবং মাঝারি যারা উদ্যোক্তা তাদেরকে ব্যাট দিতে হবে না। এবং নতুন আইনে যেটা আমরা বলছি এবং আমাদের পার্টনার বলি বিসিসি এর সভাপতি মহোদয় প্রায় 2 বছর ধরে আমাদের সাথে কাজ করছেন। আইনটা নিয়ে কিন্তু প্রায় 8 বছর ধরে কাজ চলছে। গত 3 বছর ধরে বাস্তবায়ন হবে করছিল এবং 1 জুলাই 2016 আপনি জানেন যে বাস্তবায়নের তারিখ ছিল। সর্বশেষ বৈঠকটি অর্থমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের যে বৈঠকটি হলো, তারপর এনবিআর থেকে একটি বিবৃতি দিয়েছে, আমি যেটার উল্লেখ করলাম। সেখানে আপনারা বলছেন এখনো জনগণ 15% হারে ভ্যাট দেয়, কিন্তু আমরা আড়ঙে গেলে 4% দিই, আমরা বিদ্যুৎ বিলের ওপর এখন 5% হারে দিই। 1 জুলাই থেকে তো সবকিছু সর্বত্র আমরা 15% হারে দেব, এবং মানে এটা তো তার মানে আমরা তো 15% হারে দেই না এখন। এখনো যেভাবে দিচ্ছেন, আমরা যেটা বললাম যে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা ছিল, যেমন ক্ষুদ্র ব্যবসায়ীরা যখন এটা আওতায় এলেন তারা দাবি করলেন তাদের জন্য একটা প্যাকেজ ব্যাটের ব্যবস্থা করা হলো, কিছু টার্নকেটেড রেট ছিল, বিভিন্ন ধরনের রেট ছিল। নতুন ব্যবস্থাপনা যেটা হবে 15% আমরা বলছি ধারাবাহিক, ক্রেতাদের দৃষ্টিভঙ্গি থেকেই বলেন। জি, ক্রেতাদের জন্যই বলছি, কিন্তু মূল বিষয়টা কিন্তু আমরা এখনো সবাইকে ব্যাখ্যা করছি। নতুন আইনে সবচেয়ে বড় ব্যবস্থা হচ্ছে যে একটা রেয়াত পাওয়ার ব্যবস্থা। যারা সরবরাহকারী উৎপাদনকারী তারা বিভিন্ন পর্যায়ে রেয়াত পান। বিদ্যুতের কথাই ধরুন, আপনি যেহেতু বিদ্যুৎ বললেন, এবং আমাদের বিসিসি সভাপতি মহোদয় নিজে বলেছেন নতুন ব্যবস্থাপনায় বিদ্যুতের দাম কমবে। কারণ নতুন ব্যবস্থাপনায় যেটা হবে, বর্তমানের ব্যবস্থাপনায় দাম উৎপাদনের সাথে পরবর্তীতে ব্যাটকে মিলিয়ে হিসাব করা হয়, আর নতুন ব্যবস্থাপনা একবার শুরু থেকেই ব্যাট সহ বিদ্যুৎ বিভাগকে দাম নির্ধারণ করতে হবে। সুতরাং আমরা দেখেছি যে যেহেতু তারা বিভিন্ন ক্ষেত্রে রেয়াত নিয়ে দাম নির্ধারণ করবেন, বিদ্যুতের সামগ্রিক উৎপাদন খরচ কমবে, এবং উৎপাদন খরচ কমলে তারা সাশ্রয়ী মূল্যে ক্রেতাকে সেই সেবাটা দিবেন। এই জিনিসটা নিয়ে আমরা রিয়াতের প্রসঙ্গটি নিয়ে আমি আসলে বিশেষভাবে বুঝতে চাই, কারণ মানে বাংলা ভ্যাট নিয়ে বোধহয় ব্যবসায়ীদের, আব্দুল মতলুব আহমেদ, একটা বড় আশঙ্কার জায়গা। আপনি আশঙ্কাগুলো বলবেন যদি কোনো আশঙ্কা থাকে, কিন্তু আমরা যদি বুঝে থাকি একটা বড় আশঙ্কার জায়গা হচ্ছে যে আমাদের তো খুব কাগজপত্রে ঠিক রেখে সকলে ব্যবসা করেন না, তো রেয়াত রাখবার জন্য আসলে যেরকম ব্যবস্থাপনা দরকার সেটা কোন কোন ব্যবসায় আছে, সেই সুবিধাটা কোন কোন ব্যবসায়ী আসলে ক্রেতাকে পৌঁছতে পারবেন, সেখানে তো বোধহয় একটা শঙ্কা আছে। আপনাদের শঙ্কাগুলো কি? আপনারা শঙ্কিত কেন? ব্যর্থ দেব আমরা? আসলে শঙ্কার যে কোনো নতুন জিনিস একটা মানুষের ভিতরে ভয় ভয় করে। আপনি একটা অচেনা পথে পা দিবেন, তখন কিন্তু দেখবেন যে আপনার ভিতরে একটু দূর দূর করছে। আমরা তো এই ব্যবসা করতে করতে প্রতি বছরে এই বাজেটের ধাক্কা খেতে খেতে আমরা ওটা সয়ে আসছি। তবে যে জিনিসটা লক্ষণীয়, যে পুরাতন ভ্যাট আইনে বা যেটা এখনো চলছে সেখানে যত নেগেটিভ ইস্যুস গুলো ছিল সেগুলোকে নতুন আইন সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছে। মানে বিগত দিনে যদি আমাদের কোনো হ্যারাসমেন্টের পজিশন থাকতো সেটা এখানে সরিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। সবচেয়ে প্রথম হচ্ছে ভ্যাট অনলাইন, মানে আমাকে এখন অনলাইনে আমি দিতে পারছি, অনলাইনে আমি রিপোর্টিং করতে পারছি, অনলাইনে আমি রেয়াত নিতে পারছি। আমার সাথে আর এখন এনবিআর এর যারা লোকজন থাকবেন ওনার সাথে কিন্তু সাক্ষাৎ করা দরকার নেই। যেমন ঠিক আমাদের RJS আমাদের কোম্পানি যখন রেজিস্ট্রি করে অনলাইনে, আমার কিন্তু আগের মতো যেতে হয় না, 2 মাস বসতে হয় না, এক্সট্রা টাকা খরচাও লাগে না। এখানেও সেরকম ব্যবস্থা করছেন। মানে স্বচ্ছতা আনার জন্য যতটুকু সম্ভব এই নতুন আইনে কিন্তু আমাদেরকে উপহার দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় উপহার হচ্ছে যে আমরা রেয়াত নিতে পারছি। বিগত দিনে আমাদের এই বাজেটে আমরা রেয়াত নিতে পারছিলাম না, সেদিক দিয়ে আমাদের বিশাল মতো যারা ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করছেন, যাদের সব কাগজপত্র নেওয়া আছে স্তরে স্তরে, আপনারা রেয়াত নেওয়াটা নিশ্চয়ই খুব সুবিধেই হবে, অনলাইনে কাজ করতে পারাটাও সুবিধাজনক, কিন্তু মানে ব্যবসায়ীদের একটি বিরাট অংশের আসলে অনলাইন অভিজ্ঞতা এবং রেয়াত নেবার ক্ষমতাটি নিয়ে যদি বলেন। ইউর পজিশন যে হয়তো এরকম বিগ বিজনেস বা যারা আমরা অভ্যস্ত এরকম সংখ্যা অনেক কম। আই টোটালি এগ্রি। আপনি দেখবেন আপনার নিচের প্রতিবেদনে দিয়েছেন আর মন্ত্রী মহোদয় বলেছেন যে 8 লক্ষ ভ্যাট নিবন্ধনকারীর মধ্যে মাত্র 32,000 লোক ভ্যাট দিচ্ছে। আবার একই সাথে উনিও বলেছেন
যে 15% ভ্যাট দিতে দিতে কিন্তু ওরা অভ্যস্ত। লুক এট দ্য ফিগার্স, 15% ভ্যাট না দেবাতে কিন্তু 97% অভ্যস্ত। হ্যাঁ, এবং নতুন ভ্যাট আইনে এই 97% কে কি করে নিয়ে আসা যায় সো দ্যাট দ্য ভ্যাট নেট ইনক্রিজ, এটারই কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। এখন সমস্যা হচ্ছে ভ্যাট সিস্টেমটাই এমন যে আমি যদি হিসাব না রাখি তাহলে আমিও নিতে পারবো না ভ্যাট রেয়াত, আর যাকে বেচবো তাকে আমি রেয়াত দিতে পারবো না। সেজন্য দি কনসেপ্ট অফ কিপিং ইউর অ্যাকাউন্টস ইজ এ ভাইটাল ইম্পর্টেন্স। এখন আমি ব্যবসা করতে পারছি কিন্তু আমি হিসাব রাখতে পারছি না, এটাও জানি কেমন একটা অকওয়ার্ড শোনায়। তবে ইফ ইউ লুক এট স্মল শপস, যেটা 4 ফুট বা 4 ফুটের মধ্যে বসে আছে গদিতে, এই চারদিকে গুড়, তার মধ্যে একটা করে বেচছে এরা, দোকান, হ্যাঁ, এদের কিন্তু অলরেডি টেক কেয়ার করা হয়েছে বাই 30 লাখ। সেটা আমরা বলেছি যে দয়া করে 36 লাখ করেন, তার কিছু লোক চলে আসে। এরপরে যে স্ল্যাবটা ছিল 30 লাখ 80 লাখ, এদের কিন্তু এদেরও ভ্যাট না হচ্ছে না, এরা টার্ন ওভার ট্যাক্স দিচ্ছে, ইটস নট ভ্যাট, সো তারাও ভ্যাট ফ্রি আছে। এই 80 লাখকে আমরা বলেছি 1.5 কোটি, কেউ কেউ বলছে 3 কোটি, কেউ 5 কোটি পর্যন্ত বলছে। এটা আমরা ওয়েট করছি যে ওনারা কতটুকু দেন। মনে রাখতে হবে এদের টার্ন ওভার যদি পার ডে কত হয় দেখতে হবে, কয়েক হাজার লাখও ক্রস করে না। তো আমাদের যেটা সমস্যা হচ্ছে জনগণ, আপনারা যারা, আপনিও তো নজিবুর রহমানের সঙ্গে একমত হয়ে বলছেন যে আপনিও মনে করছেন যে আসলে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা একরকমের স্বস্তিতেই থাকবেন। আমি আপনাদের জনগণ থেকে এসে ওখানে যাচ্ছি। জনগণদের কি হয়েছে, আজকে যে আপনি সাবান কিনেছেন কিংবা চুলের তেল কিনেছেন, দেখবেন যে আপনি কিন্তু ভ্যাট স্লিপ নেনও নাই, ওরা নেয়ও নাই, দেয়ও নাই। ওরা ভেবেছিল যে এটা বোধহয় আওতার বাইরে হবে, কিন্তু নতুন সিস্টেমে ইচ অ্যান্ড এভরি সেল উইল বি সাবজেক্টেড টু ভ্যাট, এবং সেইখানে কি হবে, স্বচ্ছতা চলে আসবে। এখন যারা এই স্মল স্কেল বিজনেসে পড়বে তাদের কিন্তু আলটিমেটলি ভ্যাট রেজিস্টার্ড হলেও ভ্যাট অ্যাপ্লিকেবল হবে না। হোয়াট উই আর ট্রাইং টু ডু, যেটা আমি সাজেশন দিয়েছি এনবিআর, সেটা হলো যে কোনো দেশে একবারে পুরো ল একবারে স্ট্যাবলিশ করা খুব টাফ। তো সেজন্য আমরা যারা বিগ বিজনেসম্যান রয়েছে, আমরা কিন্তু সিংহভাগ ভ্যাট আমরাই দিই। আমরা অ্যাসিওর করছি যে আমাদেরকে আপনি অনলাইনে নিয়ে যান। আর যারা এখনো শিক্ষা লাগবে কিংবা যাদেরকে ইকুইপমেন্ট, এখন ইকুইপমেন্ট আমাদের পুরোটা আসে নাই। আর টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, 4 কোটি ব্যবসায়ী আমরা কজনকে ট্রেনিং দিতে পেরেছি, ট্রেনিং অফ ট্রেনার্স করা হয়েছে। এখন অ্যাকচুয়ালি এনবিআর নিজেরাও তো সক্ষমতা অর্জন করেছে রিসেন্টলি, এখনো তাদের মধ্যে এখনো অনেক সফটওয়্যার নিয়ে কাজ চলছে। রাজস্ব আদায়ের সক্ষমতার তো সেটাও অংশ, যে ব্যবসায়ীরা কতটা সক্ষম। সিস্টেমটাই মেইন হলো সিস্টেম, এটা তো সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম। আর যত ডিজিটালাইজড হবে দেশ, তত বেশি ট্রান্সপারেন্সি আসবে। সেজন্য আপনার কথা একটাই বলে নেই যে আমরা রিকোয়েস্ট করেছি যে যাদের সক্ষমতা এখন আসে নাই কিংবা যাদের টার্নওভার 5 কোটির নিচে কিংবা 1.5 কোটির নিচে, তাদেরকে একটু হেল্প করা হোক ফর দেম টু গ্রো। তাহলে ফিউচারে ওরা কিন্তু ভ্যাট দেবে। এমন হতে পারে দে মাইট ডিসাইড ওদের জন্য 2% ভ্যাট, বা টু মেক দেম হ্যাপি উইথ দ্য ভ্যাট সিস্টেম। আমি আসবো আপনার কাছে জানতে যে এই প্রস্তাবগুলো বিবেচনার এখনো সুযোগ আছে কিনা। আমি ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন আপনার কাছে যেতে চাই যে বাংলাদেশে তথ্য বলছে যে বাংলাদেশে যে 15% ভ্যাট আপনারা নির্ধারণ করতে যাচ্ছেন, সেটা আসলে সবচেয়ে ঢালাও, সেটা আসলে সবচেয়ে উঁচু, এটাই সবচেয়ে বেশি দক্ষিণ এশিয়ার মধ্যে। এর কারণ কি, কি যুক্তিতে সেটা এই নীতি নির্ধারিত হয়? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি প্রথমেই যেটা বললেন যে বাংলাদেশে 15% আমরা যে নির্ধারণ করতে যাচ্ছি, এটি কিন্তু এখন না, 2012 আইন থেকেই আছে। এটা 1991 সনে যখন ভিএটি বাংলাদেশে প্রথম ইন্ট্রোডিউস করা হয়, তখনই কিন্তু 15% হার নিয়ে এটা যাত্রা শুরু করে। কাজে গত 26 বছর ধরে কিন্তু 15% ভ্যাটেই জনগণ দিচ্ছে এবং এর সাথে জনগণ পরিচিত। আরেকটি কথা আপনি যেটা বললেন যে এই দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের মধ্যে বাংলাদেশে এই হার উঁচু, এটা কিন্তু যথাযথ নয়। আমি একটু যদি থামি, আমি আসলে বারবার এই প্রশ্নটি করছি এই কারণে যে 15% তো আমরা সর্বত্র দিচ্ছি না এখন। আমি সে বিষয়ে আসবো। বারবার বলছেন যে 15% দিচ্ছি। আপনার যে প্রশ্ন, আমি আপনার প্রশ্নে আসবো, কিন্তু প্রথমে যেটা আপনি বললেন আমি সেটাই বলে নিচ্ছি যে এটি উঁচু নয়। আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, সেখানেও কিন্তু 17% আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা 1 জুলাই আমরা যেটাকে ভিএটি বলি, এটা অনেক দেশে এটাকে জিএসটি বলে, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। ভারতে এটি
পহেলা জুলাই তারিখে কার্যকর হবে। সেখানে কিন্তু কয়েকটি রেট আছে। একটা আছে 5% শুধুমাত্র খাদ্যদ্রব্যের উপর। আমরা কিন্তু আমাদের আইনে এই খাদ্যদ্রব্যকে মুক্ত করে, ভ্যাট মুক্ত করে রেখেছি। অর্থাৎ একটি বিষয় আপনি খেয়াল করবেন যে ভারতে এখানে 5% ট্যাক্স তারা প্রপোজ করেছে এবং এটাই অনুমোদিত হয়েছে, যেটা পহেলা জুলাই কার্যকর হবে। আমরা ওই ধরনের খাদ্যদ্রব্যকে ফ্রি লিস্টে রেখেছি, অর্থাৎ নো ট্যাক্স। ভারত আর একটা করেছে, সেটাও প্রসেসড ফুড। প্রসেসড ফুড ভারত 12% জিএসটি প্রপোজ করেছে, এটাই পাস হয়েছে, এটাই পহেলা জুলাই কার্যকর হবে। আমাদের এখানে কিন্তু এটা 15%। পাকিস্তানেও 17% বললেও নানা খাত আসলে সেটার আওতার বাইরে আছে। স্ট্যান্ডার্ড রেট 17%। ভারতে কিন্তু আরেকটা রেট আছে ঢালাও। ভারতে কিন্তু আমাদের যেটা ঢালাও, ভারতে সেই ঢালাও রেটটাই হলো 18%। আরেকটি রেট আছে, সেটা একটু বড়। এবং আমরা যদি বিশ্বের দিকে তাকাই তাহলে দেখব যে বিশ্বের ভ্যাটের গড় হার 16.5%। আমরা অনেকের ক্ষেত্রেই দেখি বা অনেক ক্ষেত্রে পত্রপত্রিকায় দেখি যে গড় হার এর চেয়ে কম, কিন্তু আসলে সেটি যথাযথ তথ্য নয়। যথাযথ তথ্য হলো এই যে ভ্যাটের গড় হার 16.5%। আর যে বিষয়টি আপনি বললেন যে বিভিন্ন হার আছে, হ্যাঁ আমাদের বিভিন্ন হার আছে, কিন্তু সেটি কত? আমাদের এখানে কতগুলো আইটেম আছে যেখানে আমরা ট্যারিফ ভ্যালু করে রেখেছি। এটা ভিএটি ব্যবস্থার একটি বিচ্যুতি, এবং এই ট্যারিফ ভ্যালু রাখার কারণে আমাদের যে একটি অ্যাকাউন্ট বেসড, অডিট বেসড ট্যাক্স সিস্টেম, সেটা এস্টাবলিশড হচ্ছে না। এবং সত্যিকার অর্থেই জনসাধারণ, আমরা ক্রেতা হিসেবে যখন কোনো জিনিস খরিদ করি তখন কিন্তু আমরা ভিএটি পে করছি, সেটি এই ট্যারিফ ভ্যালু ইত্যাদি ইত্যাদি থাকার কারণে যথাযথভাবে হিসেবের মধ্যে আসছে না। আরেকটি আছে, আমাদের কতগুলো সার্ভিস সেক্টর আছে, সেই সার্ভিস সেক্টরগুলোতে আমরা একটা সংকুচিত ভিত্তিমূল্য বলি, ট্রাঙ্কেটেড বেস। সেই ট্রাঙ্কেটেড বেস সেটা 1.5% থেকে 10% পর্যন্ত আছে। এটি করা হয়েছিল তখন বিভিন্ন কারণে। আমরা তো অনেক সময় অ্যাডহকিজমে বিশ্বাস করি যে কোনো একটি সমস্যা আসে, আপনাদের ভ্যাট আদায়ে সুবিধা হবে বুঝলাম, কিন্তু ক্রেতারও তার মানে সকল ক্রেতা একই রকম চাপ পড়বে। আমি সেই বিষয়টিতে আসছি। একজন দর্শক আছেন ফোনে, আমি একটু ফোনে প্রশ্নটা নিয়ে আপনার কাছে ফিরছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত রাখুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চিরং থেকে শিবলি বলুন। আমি এনজিআর এর চেয়ারম্যান মহোদয়ের কাছে একটা প্রশ্ন, সেটা হলো যে আমরা তো স্বাভাবিক ভোক্তা, আমরা যে এই যে থেকে যে উৎপাদন ক্ষেত্র থেকে শুরু করে একটা পণ্য, ওইখানেও যে একটা ভ্যাট বসাচ্ছে, আবার মাঝখানে যে দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ একই জায়গায় ভ্যাট দিচ্ছে, লাস্টে আমরা ভোক্তা আসি দিচ্ছি, একটা পণ্যের উপরে যে একাধিক ভ্যাট দিচ্ছে, এটার যে আমাদের উপরে যে একটা এফেক্ট আসতেছে, এটা আসলে জিনিসটা কিভাবে হচ্ছে। আর একটা জিনিস হলো যে তৃণমূলে যে ক্ষুদ্র ব্যবসায়ীর নামে একটা ঢালাও যে ভ্যাটের একটা পার্সেন্টেজ করছে, কিন্তু এটা যে আমরা ক্ষুদ্র ব্যবসায়ীর মধ্যে কয়েকটা স্তর আছে, যে ওদের ওই ইনকামের উপরে নির্ভর না করে সবাইকে ঢালাও করে দিচ্ছে। এখানে কাদের অবস্থা ভালো, কাদের অবস্থা নির্ভর না করে যে জিনিসটা একসাথে করছে, এটা আমাদের পাবলিকের উপরে কতটুকু এফেক্ট হবে, এটার বিবেচনা কতটুকু করছে, সেটাও আমরা একটু চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে জানতে চাচ্ছি আর কি। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো নজিবুর রহমান আপনার কাছে, আপনি যদি শেষ করেন না, ওই একই প্রশ্ন আসলে সকল মানুষেরই, যে 3 বার 15% দিয়ে আমাকে শেষ পর্যন্ত জিনিসটা কিনতে হয় কিনা। এটি অ্যাপারেন্টলি সেরকম মনে হয়, কিন্তু বিষয়টি হলো যে ভিএটির কিন্তু সৌন্দর্যটা এখানেই যে ভিএটিতে আমরা ডিস্ট্রিবিউশন চেইন অথবা ভ্যালু চেইন বা সাপ্লাই চেইন যেটাকে বলি, সেখানে কিন্তু কতগুলো স্টেজ আছে। যিনি একজন উৎপাদনকারী, পরবর্তীতে একজন পরিবেশনকারী এবং আর একজন খুচরা বিক্রেতা। যিনি উৎপাদন করেন উনি যখন ডিস্ট্রিবিউটরের কাছে বিক্রি করেন উনি 15% হারে চার্জ করেন। কিন্তু ডিস্ট্রিবিউটর, আমি যদি একটু উদাহরণের মাধ্যমে বলি, ডিস্ট্রিবিউটর 100 টাকা বিক্রি করলেন, যিনি ম্যানুফ্যাকচারার তিনি 100 টাকায় বিক্রি করলেন, 15 টাকা ভ্যাট সহ 115 টাকা। যিনি ডিস্ট্রিবিউটর উনি এটা বিক্রি করলেন 120 টাকা। ওনার কিন্তু এই যে ওনার প্রান্তে ভ্যালু এডিশন হয়েছে কিন্তু 5 টাকা। এই 5 টাকার উপরে কিন্তু উনি 15%, অর্থাৎ উনি চার্জ করবেন মাত্র 75 পয়সা। এবং যিনি রিটেইলার তিনি যদি ওটি 130 টাকায় বিক্রি করে তাহলে ওনার প্রান্তে কিন্তু ভ্যালু এডিশন হয়েছে 10 টাকা। উনি কিন্তু 10 টাকার উপরে ভ্যাট দিবেন 15% হারে। ম্যানুফ্যাকচারারের কাছ থেকে সেই কাগজটা পাওয়া যায়, যে কাগজ জমা দিলে রেয়াত হবে। আমি সেটাই বলছি, তাহলে উনি কিন্তু 10 টাকার উপরে 15% ভ্যাট দিবেন, অর্থাৎ উনি কিন্তু ভ্যাট দিবেন 1.5 টাকা, 1 টাকা 50 পয়সা। এক্ষেত্রে আমরা দেখছি যদি প্রথমত ডিস্ট্রিবিউটর ম্যানুফ্যাকচারারের কাছ থেকে কাগজ সংগ্রহ করেন
যে কাগজের শক্তিতে বলিয়ান হয়ে উনি উপকরণ কর রেয়াত নিতে পারবেন, তাহলে কিন্তু ওনার 5 টাকার জন্য দিতে হচ্ছে মাত্র 75 পয়সা। এবং যিনি খুচরা বিক্রেতা, উনি যদি ডিস্ট্রিবিউটরের কাছ থেকে এই ভ্যাটের কাগজ সংগ্রহ করেন, তাহলে কিন্তু ওনাকে দিতে হচ্ছে 10 টাকা। ওনার প্রান্তে যদি ভ্যালু এডিশন হয় তাহলে 1.5 টাকা। এখানে কিন্তু এই যে আমরা বলি 15 15 15 আমি আসলে এই প্রথম পুরো ব্যাপারটা একদম পরিষ্কার বুঝতে পেরেছি, আপনি খুব সুন্দর বুঝিয়েছেন। কিন্তু আমি জানতে চাইবো, বিরতির পর ফিরে দর্শক যে প্রশ্নটি করেছেন, দর্শকেরও এই 15% নিয়ে ঢালাও নিয়ে প্রশ্ন ছিল, এবং ব্যবসায়ীদের মধ্যেও তো আসলে ক্ষুদ্রেরও ক্ষুদ্র আছে, মাঝারিরও নিম্ন মাঝারি, উচ্চ মাঝারি আছে, সেটা কি করে করবেন? আর আমি আসলে জানতে চাইবো যে ব্যবসায়ীরা যে রেয়াত নিয়ে কাগজ ঠিক রেখে পণ্য মূল্য ঠিক রেখে আমার কাছে পৌঁছবেন, সেটা আপনারা কি করে নিশ্চিত করবেন? নাকি আমাকে আসলে 3, 15, 45 টাকা 100 টাকার উপরে দিয়ে কিনতে হবে? দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। নজিবুর রহমান, বিরতির আগে দর্শক আপনাকে প্রশ্ন করেছিলেন যে ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ীর মধ্যেও তো আসলে বেশি ব্যবসা করেন, কম ব্যবসা করেন, এই স্তরগুলো আছে, সেটা কি করে নির্ধারণ করবেন? আর আমি আসলে আপনার কাছে জানতে চাইবো যে এই ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী বা আপনারা নির্ধারণ করবেন কি করে? 80 লাখ টাকা পর্যন্ত আপনারা একটা এখন পর্যন্ত এর আওতার বাইরে রাখবার সিদ্ধান্ত নিচ্ছেন, কি করে সিদ্ধান্ত নেবেন যে এরা এর নিচে, এরা এর উপরে? ধন্যবাদ। আমরা চট্টগ্রাম থেকে যিনি প্রশ্ন করেছেন, আমাদের সম্মানিত শ্রোতা, তাকে ধন্যবাদ জানাই। অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন এবং ইতিমধ্যে ব্যারিস্টার জাহাঙ্গীর যে জবাব দিয়েছেন তাতে তিনি কিছুটা আভাস পেয়েছেন যে প্রকৃত অবস্থা কি হবে। ব্যাটের ব্যাপারে আমরা যেটা আমাদের সম্মানিত জনগণকে বলছি যে নতুন আইনটা অত্যন্ত ব্যবসা বান্ধব, জনবান্ধব হবে, কারণ সাধারণ মানুষের জীবন স্পর্শ করে এমন বিষয়ে অব্যাহতি দেওয়া আছে। সুতরাং মৌলিক যেসব চাহিদার যেসব বিষয়ে, খাদ্যদ্রব্য, আমাদের ঔষধপত্র, পরিবহন ব্যবস্থাপনা, এমনকি আমাদের বিভিন্ন ধরনের, গতকালকে আমরা কাজ করছিলাম, আমরা ইতিমধ্যে কয়েকশো খাদ্যদ্রব্যের একটা তালিকা করেছি। গতকাল আমরা রাত 12টা পর্যন্ত এই বিষয় নিয়ে কাজ করছিলাম। তো আমরা যেটা দেখাতে চাচ্ছি যে অব্যাহতির যে পূর্ণাঙ্গ তালিকা যেটা আমরা প্রকাশ করব, এটা জনগণকে আশ্বস্ত করবে যে ঢালাভাবে হচ্ছে না, ঢালাও যারা বলেন এটাকে আমরা অনেকটা বিভ্রান্তিকর প্রচার বলি। এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের আমরা চিহ্নিত করছি যাদের মাসিক হবে 2.5 লক্ষ টাকার টার্নওভার, কেনা বেচা লেনদেন। তারা যদি হিসাবই না রাখেন তাহলে জানবেন কি করে তাদের 2.5 লক্ষ টাকা? তাদেরকে আমরা দেখেছি, আমি যেহেতু আগে পরিসংখ্যান সচিব ছিলাম, আমি ছোট ছোট দোকানে গিয়েছি, প্রত্যেকের এক একটা নিজস্ব ব্যবস্থাপনা আছে, ছোট্ট একটা পকেট বুক আছে অথবা একটা রেজিস্টার আছে, প্রত্যেকে হিসাব রাখেন। এবং আমাদের অনেককে দেখেছি যে তারা যে স্মার্টফোনকেও কিন্তু দৈনন্দিন হিসাবের এতে রাখেন। এখন যেহেতু আইন চাচ্ছে তারা আরো অভ্যস্ত হবেন। যদি 30 লক্ষ টাকা পর্যন্ত তার টার্নওভার হয় বাৎসরিক, তার তিনি পুরোপুরি অব্যাহতি প্রাপ্ত। কিন্তু তাকেও কি হিসাবটা অনলাইনে দাখিল করতে হবে? তিনি কোনো হিসাবের মধ্যে আসবেন না, তিনি ওইভাবে আসবেন না। আমরা পরবর্তী গিয়ে খাতা দেখবেন, তাদেরকে খাতা জমা দিয়ে আসলে এই রেয়াত পেতে না। আসলে আমরা যেটা করি রাজস্ব ব্যবস্থাপনায়, আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী এবং নতুন আইন এটা নিশ্চিত করবে, আমরা তাদের নিয়ে মাথা ঘামাবো না। আমরা তাদেরকে বিভিন্ন ধরনের নীতিমালা আওতায় প্রণোদনা দিব যাতে তারা তাদের প্রবৃদ্ধি হয়, ক্ষুদ্র থেকে মাঝারি থেকে বড় হতে পারেন। পুরানো আইনে অসুবিধা ছিল, ব্যাট কর্মকর্তারা নির্বিচারে সব ব্যবসায়ীকে জিজ্ঞেস করতেন আপনার রেকর্ড দেখান। নতুন আইন কিন্তু সেই প্রশ্নটা করার আর সুযোগ রাখবে না। শুধু যারা মধ্যবর্তী পর্যায়ে, যারা 30 লক্ষ। দর্শক জানতে চেয়েছিলেন যে কিসের আওতায়, কিভাবে আপনারা নির্ধারণ করবেন সেটা, যে ইনি এর বাইরে পড়বেন, ইনি এর এটা আমরা মূলত প্রত্যেক ব্যবসায়ীর যে তার যে হিসাব, সেই হিসাবেরই আমরা করব। এবং তাদের মোটামুটি ভাবে আমরা পরিসংখ্যান ব্যুরো এবং অন্যান্য থেকে বিভিন্ন ইকোনমিক ইউনিটের তথ্য আমাদের আছে। এখানে কিন্তু একটা বিশ্বাসযোগ্যতার ব্যাপার, এবং ব্যাট ব্যবস্থাপনা বুনিয়াদি হচ্ছে বিশ্বাসযোগ্যতার উপর। রাজস্ব ব্যবস্থা ব্যবসায়ীদেরকে তারা মনে করে তারা অত্যন্ত বিশ্বাসযোগ্য,
তারা জনগণের কাছ থেকে যেটা সত্যি তাই মনে করে। আমরা এই প্রসঙ্গে আমি আসতে চেয়েছিলাম, আমি আসবো আপনার কাছে আব্দুল মতলুব আহমেদের উত্তর নিয়ে, তারপরে আপনার কাছে আসবো। কিন্তু আব্দুল মতলুব আহমেদ, মানে আপনারা রাজস্ব বোর্ডের চেয়ারম্যান যেভাবে বলছেন যে রাজস্ব কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীদের মধ্যে একটা বিশ্বাসের সম্পর্ক, 30 এপ্রিলের পরে যে বিবৃতি দিল এনবিআর, সেখানে আসলে বিশ্বাসের কোনো নমুনা নাই। রাজস্ব বোর্ড সরাসরি বলছে যে আমাদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করবার জন্য, দাখিলপত্র চালানপত্র না দিয়ে আত্মসাৎ করবার মতলবেই আসলে এক রকমের মতলব শব্দটা তারা ব্যবহার করেনি, মানে আত্মসাৎ করবার উদ্দেশ্যেই তারা এক রকমের এই ভ্যাটের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, যেসব ব্যবসায়ীরা রাজপথে নামবার কথা বলছেন। ওয়েল, আমি একটু এভাবে বলবো যে অ্যাটলিস্ট যখন কোন সরকারি মহল ট্রাস্টের উপর চাপ দেন, তখন আমাদের কাছে ভালো লাগে। কারণ ইট ইজ অনলি থ্রু ট্রাস্ট দ্যাট ইউ ক্যান ডেভেলপ। একটা স্বামী যদি বউকে বিশ্বাস না করে, বউ যদি স্বামীকে বিশ্বাস না করে, সেই সংসারে কোনোদিন শান্তি আসবে না। একটা দেশ কিন্তু এটা সংসারের মতোই আছে। যদি ওনারা কালেক্টর, আমরা আমাদের বিশ্বাস না করেন, তাহলে কিন্তু আমরা এগোতে পারতাম না। যার জন্য দেখেন, যদিও 15% ভ্যাট 1990 থেকে হয়েছে, কিন্তু দেখেন ভ্যাট ওয়াজ দ্য মোস্ট অ্যাবিউজড ল ইন দ্য সিস্টেম। যে 97% আপনার পরিসংখ্যান দেখালেন যে টাকা দিচ্ছে না, তারপর 3%-এর উপরে ওনারা কি করে বাঁচবেন? ওনাকে তো রেভিনিউ কালেকশন করতে হবে, দেশকে তো আমাদের গড়তে হবে। তাহলে তখন আমাদের চিন্তা করতে হবে কেন এই 97% ট্যাক্স দিচ্ছে না। তখন দেখবেন এর মধ্যে তো 27 থেকে 30% হয়তো ট্যাক্স না দিল, হয়তো যে কর্মকর্তাগুলো খাতা নাড়ানি করছেন ওনাদের দিচ্ছে। ওকে, এখান থেকে কিন্তু ওনারা কিন্তু দে রিকগনাইজড ইট, এন্ড ওনারা বলছেন আমরা এটাও জিরো টলারেন্স চাচ্ছি। এবং ওনারা যে আজকে একটু আগে চেয়ারম্যান সাহেবের কথা শুনলেন, আপনি নজিবুর সাহেবের কথা, যে ওনারা কিন্তু স্বচ্ছতা আনছেন এবং হয়রানি যাতে কমে যায় সেই ব্যবস্থাটা করছে। দিস আর অল ভেরি গুড। ব্যবসায়ীদের আপত্তির জায়গা কোথায়? অর্থমন্ত্রীর সামনে তো ব্যবসায়ীরা আবার বলেছেন যে তারা শিক্ষার্থীদের মধ্যে রাজপথে নামবেন। আমাদের কথা হচ্ছে ভেরি সিম্পল। While we recognize that VAT আইন is one of the best form of law in the system, এটাকে সুন্দরভাবে যদি এমপ্লয়মেন্ট না করা হয়, তাহলে ইট বিকামস এ ফ্র্যাঙ্কেনস্টাইন। এখন যদি ল হয়ে যায় এবং সেটা কেউ ফলো না করে, তার পেনাল্টিজ আর ইন হিউজ অ্যামাউন্ট, আর খাতা নিয়ে গেলে আরেক সমস্যা। সেজন্য আমি যেটা মনে করি যে মেইন সমস্যা হচ্ছে গিয়ে ভ্যাট অ্যামাউন্ট, দ্য রেট অফ ভ্যাট। 1990 থেকে হয়তো 15% চলছে, কিন্তু এর ভিতরে ফাঁকি ঝুঁকি 97% দেখলেন আপনি আপনার প্রতিবেদন। মন্ত্রীর প্রতিবেদন 97% আবার যারা রেজিস্টার্ড তাদের মধ্যে 97%, মানে মধ্যে 32,000 মন্ত্রী মহোদয় বললেন। এটা কিন্তু সত্যি খুবই খারাপ লাগে। ব্যবসা প্রতিষ্ঠান আসলে কত লাখ আছে বাংলাদেশে? কোনো পরিসংখ্যান আছে? মানে 8 লাখ কি আছে? না, ব্যবসা প্রতিষ্ঠান 80 লক্ষ। 80 লক্ষ আছে, রেজিস্টার্ডই হয়েছে 8 লাখের মতো, তার মধ্যে 97% দেয় না ট্যাক্স। তার মানে কি? তার মানে there's something essentially wrong in the system. আজকে আপনার একটা হোটেলে সবকিছু আছে কিন্তু ক্রেতা নাই, there's something wrong with the restaurant. কি ব্যাপার? খাওয়ার জন্য লোক আসছে না কেন? দেখবেন যে ওদের খাওয়া তো শেফটা খুব বাজে। আমাদের এখানে লটা সবই ঠিক আছে, কিন্তু রেটটাই সবচেয়ে তেতো বিষ। এই রেটটা আমাদের দেবে কে? আমি তো দেব না। আপনি আমার কাছ থেকে কলম কেনার সময় যদি ভ্যাট দেন, আমি এই ভ্যাটটা জমা দিব। আপনি বলছেন ভাই আমি ভ্যাট বুঝি না। এবং দেখা গেছে বিগত এতদিনেও ক্রেতারা কিন্তু এই রেটটা অ্যাকসেপ্ট করে নাই। আমি এইটাই বলার চেষ্টা করেছি যে আমরা চাচ্ছি যে হাইয়েস্ট রেট হবে 7, আর যারা ক্ষুদ্র মিডিয়াম ওদেরকেও ভ্যাটে অভ্যস্ত করতে হবে, ওদেরকে 2 বা 3 দিয়ে শুরু করতে হবে। আমার শূন্য একেবারে হতদরিদ্র বা নিচের দিকে ওরা শূন্য যাবে, কারণ যারা হিসাব করে কিনছে বেচছে তাদের কিন্তু একটা ভ্যাট দেওয়ার একটা রাইট তাদের থাকতে হবে। দে মাস্ট লার্ন ফ্রম নাও। কবে তারা বড় হবে, কবে তারা ভ্যাট দেওয়া শিখবে, সেটার জন্য না ওয়েট করে আমাদেরকে 2017 জুলাইয়ে ভ্যাট অনলাইন করতে হবে। বিগ বিজনেস যারা অলরেডি এটা খাপ খাওয়াতে পারবে, দে শুড কাম ইনটু দ্য সিস্টেম। আর পর্যায়ক্রমে আমাদের 3 বছরের মধ্যে আমরা ভ্যাটটাকে একদম ইমপ্লিমেন্টেশন ইন ফুল ফর্ম করতে চাই। কিন্তু 3 বছর আরো সময় চাইছেন আপনারা, এবং শুরু করব জুলাইয়ে। জি, আমরা বাকি যেগুলো রয়েছে স্ট্রাকচার, যাদেরকে এখন নিতে পারছি না তাদের জন্য যারা ওই যে প্রোটেস্ট করলো। জি, মানে তাদের অনেকে আবার ফোন করেছেন। এরা কি 97% যারা বাকি রয়ে গেছেন, নাকি যারা এর মধ্যে যারা দেয় না? জি, একটা বিষয় যোগ করতে চাই যে যারা সেদিন বিতরণটা করেছেন তাদের অনেকেই আমাদের ফোন করেছেন এবং তারা বলছেন যে তারা বিষয়টা না বুঝেই সেটা করেছিলেন এবং তারা
খুবই অনুতপ্ত। আমি এটা নিয়ে দর্শকের আমরা- কোনটা নিয়ে এটাও আসলে জানতে চাইবো যে না বোঝার এই সমস্যাটা মেটানোটাও রাজস্ব বোর্ডের একটা দায় বা দায়িত্ব ছিল কিনা। দর্শক আছেন একজন, নাম বলে প্রশ্ন করুন, মতামত রাখুন। হ্যালো হ্যালো, জি বলুন। হ্যালো সালাম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমি বান্দরবন থেকে হোটেল হিলভিতে জিএম সুলতান বলছিলাম। জি বলুন। জি, আমি বান্দরবন থেকে হোটেল হিলভিউ থেকে জিএম সুলতান বলছিলাম। জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমরা এখানে যে হোটেলের মালিক পক্ষ থেকে বলছি যে গেস্ট যেখানে আসে এটা বছরে 3 মাস খুব ভালো চলে আমাদের, বিশেষ করে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস। বাকি 9 মাস আমাদের এখানে গেস্ট নাই বললেই চলে। তো ওনাদের যে ভ্যাট আমরা দেই, ট্যাক্স দেই, তো ওই বাকি 9 মাস আমাদের খুব কষ্ট হবে, বিকজ আমরা আমাদের হোটেলের ঘর ভাড়া, স্টাফের বেতন। একদম পরিষ্কার বোঝা গেছে আপনার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আপনি কারো কাছ, কোন অতিথির কাছ থেকে চান নাকি? জি, চেয়ারম্যান নজিবুর রহমান। জি জি যে আমাদের যে নতুন যে আইনটা আছে, ব্যবসায় তো চড়াই উতরাই আছে, এবং জাতীয় রাজস্ব বোর্ড আমাদের রাজস্ব ব্যবস্থাপনায় সার্বিক বিষয়টা আমরা খেয়াল রাখি, এবং আমরা চাই যে আমাদের ব্যবসা চলুক, তাদের প্রবৃদ্ধি ঘটুক, এবং তারা তাদের পিঠ যাতে দেয়ালে না ঠেকে। এই জন্য আমরা অত্যন্ত, এবং যেটা একটা জাতীয় প্রতিষ্ঠান, আমরা কোনো ঔপনিবেশিক কর খাজনা আদায়কারী নই। আমরা যে কারণে এখন ব্যাট আদায় বলি না, আমরা বলি ব্যাট সংগ্রহ, ব্যাট আহরণ। যেই 3 মাস ওনাদের হোটেলে লোক থাকবে না, সেই 3 মাস কি হবে? আমাদের নতুন আইনে যেটা আছে, বিশেষ পরিস্থিতি যদি হয় অর্থনীতির যে কোনো খাতে, সেটাকে অত্যন্ত সহানুভূতির সাথে বিবেচনা করার সুযোগ আছে। যদি আমরা এরকম কোনো অবস্থা ঘটে যে হোটেল খাতে এই ধরনের কোনো সংকট চলছে, ব্যবসায় মন্দা চলছে, সেটা যদি আমাদের নজরে নিয়ে আসেন, আমরা সবাই মিলে বসে একটা উইন উইন সিচুয়েশনে, হোটেলও চললো, সরকারি রাজস্ব আহরিত হলো, জনগণও কম মূল্যে হোটেল সেবা পেলেন, এই ধরনের আমরা একটা উইন উইন না, এখন তো আমরা বলি উইন উইন এন্ড উইন। ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, আপনার কাছে যাব যে এই প্রশ্নটি নিয়েও এর তো এরকম একটা উত্তর হতে পারে যে উনি যতটুকু ব্যবসা করবেন তার উপরেই তো আসলে ভ্যাটটা দেবেন। আপনি একেবারেই যথাযথ উত্তর দিয়েছেন। ওনার যেটা আপনি প্রথমেই বলেছিলেন যে আস্থার বিষয়, আমরা কিন্তু 91 সনের যে ভিএটি আইন এবং নতুন যে ভিএটি আইন, এর মধ্যে একটি মৌলিক পার্থক্য হলো যে এই আইনে ব্যবসায়ী সম্প্রদায়ের উপর সম্পূর্ণ আস্থা সরকার রেখেছে। তারাই ঘোষণা দিবেন এবং তারা নিজেদের ঘোষণা মোতাবেক করের পরিমাণ কত হবে তারা নিজেরাই নির্ণয় করবেন, এবং নির্ণীত কর তারা নিজেরাই নিজেদের সুবিধা মতো, আগে ব্যাংকে গিয়ে জমা দিতে হতো, এখন তিনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, সার্টিফাইড ব্যাংক চেক, ইভেন মোবাইলের মাধ্যমেও তিনি পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে কোন রকম তাদেরকে ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না। এই যে ব্যবসায়ীদের মধ্যে দুজন ফোন করলেন, দুজনই ব্যবসায়ী, ব্যবসায়ীদের মধ্যেও এখনো এত সংশয়, তাহলে তো আব্দুল মতলুব আহমেদরা ঠিক বলছেন যে আসলে মানে ঢালাও শব্দটা ব্যবহার করাটা বিভ্রান্তিকর, চেয়ারম্যান বলেছেন, কিন্তু মানে 1 জুলাই থেকে সার্বিকভাবে এটা মানে বলবৎ করাটা একরকমের তো কনফিউশন এবং ঝামেলার সৃষ্টি করতে পারে। আমার মনে হয় যে কনফিউশন এবং ঝামেলার সৃষ্টি হবে না। আমরা কিন্তু এই প্রতিনিয়ত, আজকে যেমনি আপনি নিজেই বললেন যে মূল্য সংযোজন কর সম্পর্কে আপনার যে ধারণা সেটা অস্পষ্ট ধোঁয়াশা ছিল, সেটা আমার সৌভাগ্য যে আমি আপনাদের সঙ্গে সরাসরি মুখোমুখি কথা বলছি। তেমনি আপনার মাধ্যমে আজকের যে সমস্ত দর্শক শ্রোতারা আমাদেরকে দেখছেন, শুনছেন, আমরা আশা করছি যে তাদের যে কনফিউশন ছিল সেটাও দূরীভূত হচ্ছে, এবং এর মাধ্যমে আমি যদি কনফিউশন আমার মধ্যে থেকে দূর করতে পারি, আমি অন্যকে বলবো, আমরা সেটাই প্রত্যাশা করি। এবং আমরা কিন্তু গত 2.5 বছর থেকে প্রতিনিয়ত এ যাবৎ আমরা দুটো কাজ করে যাচ্ছি। একটি হলো ব্যবসায়ী সম্প্রদায় যাদের জন্য এই আইন প্রণয়ন করা হয়েছে, তাদেরকে এই আইন তাদের ব্যবসা বাণিজ্যকে কিভাবে সহজ করবে, কিভাবে কর পরিশোধ পদ্ধতিকে সহজ করবে, 2.5 বছর ধরে আপনারা সেটা করছেন বলছেন, এবং কিভাবে মানুষজন বা ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে কর দিতে আগ্রহী হবে। আমরা কিন্তু এই বিষয়টি তাদেরকে প্রতিনিয়ত বোঝানোর চেষ্টা করছি। কতটুকু কাজ হয়েছে, কারণ ক্রেতার তরফ থেকে আছে অনেক রকম আশঙ্কা সন্দেহ আছেই, বিক্রেতা ব্যবসায়ীদের আশঙ্কা সন্দেহ 2.5 বছরে কতটা দূর হয়েছে আমি বিরতির পর আব্দুল মতলুব আহমেদ আপনার কাছে শুনবো। দর্শক থাকুন রাজকাহনে।
ফিরে এলাম রাজকাহনে। আব্দুল মাতলুব আহমেদ, 2.5 বছর ধরে ব্যবসায়ী এবং ক্রেতাদের প্রস্তুত করা হচ্ছে বলছিলেন ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন। ক্রেতাদের দিক থেকে খুব প্রস্তুত আমরা হয়তো নই, আপনারা কতটা প্রস্তুত? ওয়েল, প্রস্তুতের কথা বলতে গেলে সবচেয়ে আগে এনবিআর কে নিজেরাই প্রস্তুত হচ্ছেন। ওনারাও ফাইনাল স্টেজ অফ দেয়ার পজিশন। তো ওনারা যখন হয়ে যাবেন তখনই তো শুরু হবে অন্যদেরকে ট্রেনিং নেওয়া। বাট আমরা কিন্তু অলরেডি এটা আই থিঙ্ক 1 বছরের উপরে হয়েছে যে ট্রেনিং অফ ট্রেনার্স করে ডিসেমিনেটিং দ্য ইনফরমেশন করা হচ্ছিল, কিন্তু অ্যাকচুয়ালি যতক্ষণ পর্যন্ত আমরা ফিল্ডে না নামবো ততক্ষণ পর্যন্ত রিয়েল শিক্ষাটা কিন্তু হবে না। সেই জন্যই আমরা চাচ্ছি যত সম্ভব তাড়াতাড়ি ভ্যাট অনলাইনটা চলে আসুক। যাদেরকে এই সিস্টেমের মধ্যে এখন আনা যাবে না, ব্যবসায়ীদের সংগঠন, শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর দিক থেকে এর কোনো উদ্যোগ আছে যে অন্য ব্যবসায়ীদের আশ্বস্ত করা? অফকোর্স আমাদের পার্টনারশিপে আমরা কত ট্রেনিং প্রোগ্রাম করলাম না ভ্যাটের উপরে, এবং গত বাজারের পর থেকে অনেক ট্রেনিং প্রোগ্রাম হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে আমরা ট্রেনিং প্রোগ্রাম করে কত লোককে শিখাবো? এখন শুনেন 80 লাখ ব্যবসায়ী আছে, আসলে ব্যবসায়ী আরো বেশি আছে, কিন্তু নিবন্ধিত কিংবা তার 80 লাখই আছে। তার মধ্যে থেকে আমরা যদি সেফলি 40 লাখও আনতে পারি তাহলে তো টাকা রাখা জায়গা পাবেন না। সমস্যা হচ্ছে যে আমরা সবই দিচ্ছি কিন্তু আসলে কিন্তু আসল কাজ হচ্ছে না। ভ্যাট কেউ দিচ্ছেও না, কেউ জমাও দিচ্ছে না। এইটা হচ্ছে ভ্যাট রেট। আমি বারবার করে বলেছিলাম যে ভ্যাট রেটটা ইজ এ ডেটারেন্ট, যে কনজিউমারাই দেবেন না। আপনি কিছুদিন আগেও নিজেরাই বললেন যে সোনা দোকানে গিয়ে দেখবেন যে ওরা তো ভ্যাট স্লিপ দিচ্ছে না কিংবা অন্যরকম সিস্টেম করছে। সেখান থেকে বেরিয়ে আসার জন্যই আমি বারবার করে রিকোয়েস্ট করেছি মাননীয় সরকারকে যে এমন একটা রেট দেন যে মানুষের স্বেচ্ছায় দিয়ে যাবে। যেভাবে এখন আমরা ট্যাক্স পেয়ারে উপচে পড়া ভিড় দেখি, আমরা ট্যাক্সের ভ্যাটের ব্যাপারে আমরা সেটা দেখতে চাই। এবং অ্যাজ এ বিজনেসম্যান আমাদের কাছে খুব খারাপ লাগে আপনাকে এই প্রশ্নটি করা হয়নি, যে প্রশ্নটি বারবার করছিলাম যে এমন হবে না তো যে 100 টাকার উপর আমাকে শেষ পর্যন্ত 145 টাকা দিয়ে কিনতে হবে? কারণ আপনি বলছিলেন যে শুরুতেই যে অনেকের রেয়াত নেবার ক্ষমতা, আপনি বলছিলেন যে এখন ঢেউটিন কিনতে যান, ঢেউটিন কিনতে গিয়ে আপনারা জি, তো সেই স্মল বিজনেসের কাছ থেকে কিনে যখন মিডিয়াম বিজনেস ডিস্ট্রিবিউশনে যাবে, মানে তাতে তো আমার উপর চাপ পড়ছে আসলে। ইউ অ্যাবসলিউটলি কারেক্ট। মনে করেন যে 3টা স্তর আছে, সেও হিসাব রাখলো না, তার পয়েন্টও হিসাব রাখলো না, আর লাস্টও হিসাব রাখলো না, তাহলে কেউ কিন্তু রেয়াত নিতে পারছে না এবং ক্রেতাদেরকে অনেক বিশাল টাকা দিতে হবে। যার জন্য বারবার করে বলা হচ্ছে যে ভ্যাট সিস্টেমটা হলো ইজ বেসড অন অ্যাকাউন্টস। হিসাব যদি না রাখেন, রেয়াত যদি না দিতে পারেন, তাহলে কিন্তু কনজিউমারকে আলটিমেটলি ঠকতে হবে। এবং আলটিমেটলি কি হবে, যারা হিসাব রাখবে তাদের খরচ, তাদের সেলস রেট কম হবে, আর যারা হিসাব রাখবে না ওদের সেলস রেট বাড়বে। তার জন্য আমরা বারবার করে বলছি যে ট্রাই টু লার্ন ইট ফর ইয়োরসেলফ। এটা আমাদের ভালোর জন্য। শুধু কনজিউমারই ঠকবে না, আসলে তখন জাতীয় রাজস্ব বোর্ডও ঠকে, দেশও ঠকে যায়। ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, আপনার কাছে যেতে চাই যে মানে আমি যদি একটা বাঙালি বুদ্ধির কথাই বলি, যে আব্দুল মাতলুব আহমেদও বলছিলেন যে তার মানে শেষ পর্যন্ত যেই ব্যবসায় ভ্যাট নেবে আমি সেখানে যাব না, আমি যে নেবে না, যাদেরকে আপনারা রেয়াত দেবেন 85 লাখ 80 লাখ টাকার নিচের ব্যবসা বলে, আমি তার কাছেই যাব। বা আমি বাঙালি বুদ্ধি করলাম যে যেগুলো আমরা করি, যে রেস্টুরেন্টে গেলাম ভ্যাট দিলাম না, এই দোকানে গিয়ে কাপড় কিনতে গেলাম বললাম ভ্যাট দিলাম না, আমাকে রিসিটও দেওয়ার দরকার নেই। এগুলো যদি শুরু হয় তখন কি হবে? তখন রাজস্ব বোর্ড কিভাবে ঠেকাবে? মানে এত বড় মাত্রায় 15% করে আপনারা চালু করা, এই সংখ্যাগুলো আমার মনে হয় আবারও আমি বলছি যে 15% যেটি আছে এটি কিন্তু বড় মাত্রায় নয়। মাতলুব ভাই যেটি বলেছেন এটি তাত্ত্বিকভাবে এটি ঠিক, কিন্তু কেউ যে হিসাব রাখছে না এ বিষয়টির সাথে কিন্তু আমি একমত পোষণ করতে পারছি না। যে ক্রেতাই হোক, স্বল্প শিক্ষিত হোক অথবা উচ্চ শিক্ষিত হোক, তার কিন্তু একটা হিসাব আছে। কি দামে তিনি কিনছেন আর কি দামে তিনি বিক্রি করছেন, এই হিসাব না করে কিন্তু কোনো লোক ব্যবসা বাণিজ্য করতে পারেন না। শুধুমাত্র যে জিনিসটি তাদের প্রয়োজন সেটি হলো এই হিসাবটি তিনি রাখবেন, আমরা যেভাবে চাচ্ছি সেই ফরম্যাটে তিনি হিসাবটি রাখবেন। যদি ওই ফরম্যাটে তিনি হিসাবটি রাখেন তাহলেই কিন্তু তিনি যার কাছে বিক্রি করবেন তাকে যদি উনি একটি কাগজ দেন, ওই কাগজের সুবাদে যার কাছ থেকে তিনি কিনবেন তিনি কর রেয়াত নিতে পারবেন। আরেকটি বিষয় হলো যে কর রেয়াত একেবারেই সময় শেষ। কাজী মুজিবুর রহমান, একটা সবচেয়ে বড় প্রশ্ন যেটা আব্দুল মাতলুব আহমেদ পরিষ্কার বলেছেন যে যিনি কাগজ রাখবেন সেই ব্যবসায়ীর কাছে তখন বিক্রি কমে যাবে, ক্রেতা কম যাবে।
পরিস্থিতিটা সেদিকে যাবে কিনা এই 15% ভ্যাট ধরে? না, সেদিকে যাবে না। এবং আমি একটু আপনার আগের যে মন্তব্য ছিল তার সাথে একটু ভিন্ন মত করছি। এখনকার বাঙালিপনা কিন্তু দেশকে ফাঁকি দেওয়া নয়, কারণ বাংলাদেশের বাঙালিপনা একটা ভিন্ন মাত্রা নিয়েছে, যেটা আমরা আয়কর মেলা দেখেছি, যেটা এফবিসিসিআই সভাপতি বললেন যে উপচে পড়া ভিড়, রাজস্ব দেওয়ার একটা উৎসব। টাকা না দেওয়ার জন্য তো ঘরে লুকিয়ে থাকার কথা, সবাই এসে রাজস্ব বোর্ডে বিভিন্ন আয়কর মেলায় লম্বা লাইন ধরে টাকা দিচ্ছেন। এটা আমরা বলি যে বাঙালি, তারপরেও আমাদের করের আওতাটা ভীষণ ছোট, 12 লাখ বোধহয় মানুষ টিন আছে না, বাঙালি বাহাদুরি দেখতে থাকছে। এবং আপনার কাছে পূর্ণাঙ্গ তথ্য নেই, এখন কিন্তু এই মুহূর্তে 28.5 লক্ষ 28.5 লক্ষ টিন আছে, এবং আগামী 30 জুন এটা 30 লক্ষের উপর ছাড়বে। এবং আমাদের যে নতুন প্রজন্ম তারা কিন্তু খুবই উৎসাহিত হচ্ছেন, এবং ব্যাট যাতে সঠিকভাবে দেওয়া হয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ব্যাট চেকার্স অ্যাপ্লিকেশনস নামে একটা মোবাইল অ্যাপস তৈরি করেছেন। আপনি যদি কোথাও কেনাকাটা করে যদি ব্যাটের রসিদ নেন, চালান নেন, ওই নাম্বারটা ভেরিফাই করার জন্য আপনি ব্যাট চেকার্স অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন, এবং কে সৎ ব্যবসায়ী, কে সঠিকভাবে ব্যাট দিচ্ছেন বা জমা দিচ্ছেন না সেটা নির্ণয় করতে পারবেন। সুতরাং আমরা এই যে জনসচেতনতা, এটা কিন্তু আমাদের মূল পুঁজি। এবং আমরা ব্যাটের আওতা বাড়ানো, যার যার ব্যাট দেওয়ার কথা তারা দিচ্ছেন কিনা, আমার কাছ থেকে ব্যাট নিচ্ছেন কিন্তু তা দাখিল করে সেই ব্যাট আসলে সরকারের কোষাগারে দিচ্ছেন কিনা, এই ফাঁকিগুলো, যে ফাঁকিগুলোর কথা আপনাদের বিবৃতিতেও আছে, সেই ফাঁকিগুলো ঠেকানোর জন্য আপনারা 1 জুলাই থেকে প্রস্তুত হয়ে যাবেন? আমরা অবশ্যই প্রস্তুত। আমাদের যে কাঠামো যেটা আছে, 3টা ভিন্ন মাত্রায় কাজ হচ্ছে। প্রথমে হচ্ছে জনগণকে সচেতন করা। আমাদের 16555 এই নাম্বারে ফোন করলে বেড বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে। আমরা মাঠ পর্যায়ে সকল কমিশনার, শুধু ব্যাট নয়, আয়কর কমিশনার, কাস্টমস কমিশনার, সবার অফিসে হেল্প ডেস্ক খুলেছি, যে কোনো প্রশ্নের জবাব পাবেন। আমরা নিবন্ধন মেলা করব, যেটা করছি আমরা সারা দেশের চেম্বারগুলোকে নিয়ে আমরা ওই প্রশিক্ষণ কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছি। এবং নিবন্ধন মেলা হবে একটা বড় সুযোগ, যেখানে নিবন্ধনের পাশাপাশি কি করণীয়, কিভাবে বুককিপিং করতে হবে সেগুলা শেখানো হবে। এবং এই জন্য প্রত্যেক কমিশনার তাদের এলাকায় একটা ব্যাট অনলাইন সার্ভিস সেন্টার, যেভাবে সেবাদান কেন্দ্র, হাসপাতালে। ব্যবসায়ীদের যে শঙ্কার কথা, ব্যবসায়ীদের যে পরামর্শ, এখনো তারা যেই পরামর্শগুলো দিচ্ছেন সেগুলো বিবেচনা রাখতে তাহলে কোনো সুযোগ নাই? ব্যবসায়ীদের নিয়ে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি। কোথায় কোথায় সীমাবদ্ধতা আছে, ব্যবসায়ীদের একটা বড় প্রশ্ন ছিল, যেটা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন, সেটা হচ্ছে নতুন আইনে যাতে দেশীয় শিল্পের সুরক্ষা নিশ্চিত হয়, সেই কাজটা আমরা করছি। যেহেতু সামনে একটা বাজেট, মাননীয় অর্থমন্ত্রী একটা অর্থ বিল উপস্থাপন করবেন, সেই অর্থ বিলের শিল্পের, আমি আজকেই পত্রিকায় করছিলাম, প্রথম আলোতে লিখেছে যে দেশীয় শিল্পের একটা সম্পূর্ণ সুরক্ষা থাকবে। মানে দেশীয় শিল্পের বিষয়টা নিয়ে আমির হোসেন আমু নিজে বলেছেন যে দেশীয় শিল্প একটা সংকটে পড়বে, শিল্পমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রী তো বলেছেনই। আর আমি প্রথম আলোতে আজকে বলছিলাম যেমন দেশীয় শিল্প, কাপড়ের শিল্পের কথাই বলছিল, যে আড়ং বা এই ধরনের যারা হস্তশিল্প বানায়, কাপড় বানায়, তারা তাঁতির কাছ থেকে কিনবে জিনিস। মানে এই পর্যায়গুলোয় তারা দেখছেন যে তাদের পণ্য মূল্য আসলে বাড়বে। বিভিন্ন পর্যায়ে আমরা দেখছি যে আমাদের জনগণের মধ্যে এবং ব্যবসায়ীদের মধ্যে যে সচেতনতা আসছে, সেই সচেতনতা হবে একটা বড় নিয়ামক এটাকে বাস্তবায়িত করার। এবং বিভিন্ন ক্ষেত্রে কিভাবে হিসাব রক্ষণ করতে হয়, বিভিন্ন ধরনের সহায়তা, যেমন আমরা এসএমই ফাউন্ডেশনের সাথে কাজ করছি, যারা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজকে নিয়ে কাজ করে, তারা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন। ক্ষুদ্র এবং কুটির শিল্পকে নিয়ে আমাদের অসংখ্য ধন্যবাদ নজিবুর রহমান। আব্দুল মাতলুব আহমেদ, একদম 30 সেকেন্ডে আপনি যদি বলেন যে 1 জুলাইয়ের মধ্যে আপনি ব্যবসায়ী, রাজস্ব বোর্ড সবাইকে প্রস্তুত হতে আসলে দেখেন কিনা? আমি এটা দেখি যে বিগ বিজনেস অ্যান্ড এনবিআর ইজ প্রিপেয়ার্ড। আমি যেটা দেখতে পাচ্ছি না সেটা হলো মিডিয়াম অ্যান্ড স্মল বিজনেসকে এখনো আমাদের কনভিন্স করতে হচ্ছে। বাট হোয়াট আই ওয়ান্ট টু সি, আমরা অলরেডি বিন নাম্বার নিয়ে নিয়েছি, আমরা ব্যাক করতে পারবো না। সো দে হ্যাভ টু স্টার্ট July 1 at least with us. আরেকটা আমি এই কথা বলিনি যে সার্ভিস সেক্টর, যেমন মনে করেন যে ডাক্তার, অ্যাডভোকেটস,
এরা কিন্তু আজীবন কোনোদিন ব্যাট ট্যাক্স দেয় নাই। এখন তাদের যদি একবারে 15% বলা হয়, দেখা যাবে অনেকে হয়তো বিদ্রোহ করতে পারে। আর মানে ডাক্তারের মানে যেই বিল সে তাতে আর মানে বিলই বা কোথায়, মানে সেটাও একটা নিশ্চয়ই প্রশ্ন। কম টম করলে হয়তো বিল টিল দেবে। আমার মনে হচ্ছে সার্ভিস রিকোয়েস্ট করেছিলাম যে সার্ভিস একটু কম টম করা যায় কিনা। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন প্রথম পর্বের আলোচনায়। পরবর্তী পর্বে পাকিস্তান ক্রিকেট আর মীরের পুরস্কার এই বিষয়ে আলোচনা করবেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান এবং কালের কণ্ঠের উপসম্পাদক মোস্তফা মামুন। সঙ্গে থাকবেন আপনিও।